মুখে মধু অন্তরে বিষ একটি প্রবাদ আছে। আমাদের অবৈধ প্রধানমন্ত্রী তার এবং এই সরকারের মন্ত্রী পরিষদ তারা প্যালেস্টাইনিদের পক্ষে মায়া কান্না করেন, কিন্তু ঈদের দিন অত্যন্ত গোপনে ইসরায়েলের সাথে আমার কোনো কূটনৈতিক সম্পর্ক নেই, সেই ইসরায়েলের 2টি কার্গো বিমান বাংলাদেশে অবতরণ করেছে। আমরা এখন পর্যন্ত জানি না সেই বিমানে কি এসেছে, কি লোড আনলোড হয়েছে। এর আগে আমরা জানতাম ইসরায়েল থেকে স্পাইওয়্যার পেগাসাস কেনা হয়েছে আমাদের বিরোধী দলের রাজনৈতিক নেতৃবৃন্দ, বিরোধী মতের লোকদের গতিবিধি নজরে আনার জন্য। আজকে সেখান থেকে কি ধরনের মারণাস্ত্র আমাদেরকে দমন করার জন্য আনা হয়েছে সেটা আমরা অন্ধকারই রয়ে গেছে। কূটনৈতিক সম্পর্কহীন ইসরায়েলের বিমান বাংলাদেশে নামলো কিভাবে, তার কোনো সদুত্তর আমরা আজ পর্যন্ত এই সরকার থেকে পাইনি। মধ্যপ্রাচ্যে এখন কি ঘটতে পারে? কঠিন একটি প্রশ্ন করলেন। আন্তর্জাতিক রাজনীতি নিয়ে এই মুহূর্তে বিশ্লেষণ বা কোনো মতামত দেওয়াটাই একটা জুয়া খেলার মতো অবস্থায় হয়ে গেছে। আসলে যে কোনো বিষয়ে আপনারা যদি লক্ষ্য করে থাকেন, পৃথিবীটা 2টো ভাগে বিভক্ত হয়ে গেছে। একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্র রাষ্ট্র, এবং আরেকদিকে নিপীড়িত রাষ্ট্রগুলো। আমি এখানে নিপীড়িত বললাম এই কারণেই, রাশিয়া তার জায়গা থেকে তার স্বার্থটুকুই দেখছে। সে একেবারে যে প্রত্যক্ষভাবে নিপীড়িত যারা আছেন তাদের পক্ষে অবস্থান নিচ্ছে না, সে আরেকটি যুদ্ধে জড়িয়ে আছে। এই যে আজকে গাজায় যে বর্বরতা, নৃশংসতা, যে জেনোসাইড, হচ্ছে গণহত্যা চলছে, সে ব্যাপারে যে কোনো নিরাপত্তা পরিষদ বলেন, জাতিসংঘে বলেন, যে কোনো প্রস্তাবে মার্কিন যুক্তরাষ্ট্র ভেটো দিচ্ছে। তো গাজার জনগণকে সাহায্য করার জন্য রাশিয়া কিন্তু তাদের পাশে সেভাবে এসে দাঁড়াচ্ছে না। সেই কারণেই আমি 2 ভাগে যে বিভক্তের কথা বললাম, একদিকে একটি পক্ষ ক্রমাগত, যেটা মুসলমানরা নির্যাতিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, এবং সেখানে কিছুটা রাশিয়া তাদের বিবৃতি বা এগুলো দিয়েই তারা ক্ষান্ত হয়ে যাচ্ছেন। আর সেদিকে আমেরিকা এবং তার দোসররা ক্রমাগত আমাদের উপরে সেই আক্রমণগুলো করে যাচ্ছেন। সুতরাং সেই দিক থেকে আমি মনে করি আজকের ওয়ার্ল্ড ইজ ইন আ টার্ময়েল, মানে খুবই একটা কঠিন বাস্তবতার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। মধ্যপ্রাচ্যে বেশ অনেক দিন থেকেই আসলে অন অ্যান্ড অফ একটা অস্থিরতা, আনরেস্ট বিরাজ করে। সর্বশেষ গত 7-8 মাস যাবৎ যে জেনোসাইডটা আপনার করা হচ্ছে এখনও গাজায়, একটি জনপদকে ধ্বংস করে দেওয়া হয়েছে। বেসিকলি যেটা হচ্ছে যে গাজাটাকে অধিগ্রহণ করার একটি চক্রান্ত। এই গাজাকে ইসরায়েলি দখলদাররা তাদের যে সেটেলারদেরকে এখানে পুনর্বাসন করার একটি পরিকল্পনা নিয়েই গাজার ওপরে যে বুলডোজার চালিয়েছে এবং নিরীহ নারী পুরুষদের হত্যা করেছে। এবং এর সাথে সাথে আমরা দেখলাম যে আন্তর্জাতিক সমস্ত আইন এবং সব কিছু লঙ্ঘন করে সিরিয়াতে ইরানি কনসুলেটে তারা হামলা করে ইরানের কয়েকজন জেনারেলকে হত্যা করেছে। এইটার পরে আমার কাছে যে জিনিসটা কিছুটা গ্রে এরিয়া বা কিছু কনফিউশনের জায়গায় হয়, সেটা হলো যে ইরান রিট্যালিয়েট করেছে, হামলা করেছে। সেই হামলাটাও কিছুটা ঐক্যমতের একটা হামলা ছিল বলেই আমি বিশ্বাস করি। কারণ আপনি দেখেন তারা বেশ কিছুদিন সময় নিয়েছে এবং এমন ইভেন যেই ড্রোনগুলো পাঠিয়েছে এবং যে মিসাইল, তাদের সেই পুরনো আমলের মিসাইল ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের যেই জায়গায় হামলা করেছে তেমন কোনো ক্ষতি ইসরায়েলের হয়নি। জাস্ট ইরানের জনগণকে তারা দেখালো যে আমরা আমাদের জেনারেল বা আমাদের সামরিক বাহিনীর কর্মকর্তাদের হত্যার একটি প্রতিশোধ নিয়েছি। এতে উৎফুল্ল হওয়ার তেমন কিছু আমি দেখছি না। মুসলমান হিসাবে ইরান কৌশলী অবস্থান নিয়েছে এবং ইরান একটি পাল্টা হামলা করেছে, যাতে ক্ষয়ক্ষতির কোনো তেমন কিছুই হয়নি। এবং আমরা ভেবেছিলাম হয়তোবা এর মাধ্যমেই এই যে ইরান এবং ইসরায়েলের একটি যে টেনশন, সেটার
পরিসমাপ্তি হবে, কিন্তু না, ইসরায়েল এক ধাপ সবসময় এগিয়ে থাকতে চায়। তারই ধারাবাহিকতায় তারা ইরানে আরেকটি হামলা চালিয়েছে পারমাণবিক স্থাপনার, এবং আমি এটাও বিশ্বাস করি এই হামলাটাও তাদের মধ্যে একটি এমন তারা করেছে যেটা দুই পক্ষই জানতো ক্ষয়ক্ষতির পরিমাণ তেমন কিছু হবে না, কিন্তু ইটস মোর অফ মেকি হামলাই হয়েছে। যেমনটি হয়েছিল কাসেম সোলাইমানির কথা যদি আপনাদের মনে থাকে, যখন তাকে হত্যা করা হয়েছিল, এরপরে ইরান প্রতিশোধ নেওয়ার কথা বলেছিল, এবং সেখানে কথিত আছে যে ডোনাল্ড ট্রাম্পের সাথে আলোচনা করেই আমেরিকান যে বেসটা ছিল ইরাকে, তার পাশে ক্ষেপণাস্ত্র হামলা করা হয়েছিল। সো এইগুলো সবগুলোই কিছুটা এই হামলা বা যে এই উত্তেজনাগুলো হচ্ছে সেইটা কিছুটা তাদের মধ্যে হওয়ার আগেও তাদের একটা কনসিয়াসনেস থাকে, যেটা তারা মতামতের আলোচনার ভিত্তিতেই হয়তো অনেক সময় করে থাকছেন। সো এখন একটা উত্তেজনা বিরাজ করছে, সেইটা অনেকটা হলো যে অর্থনৈতিকভাবে কে কতটুকু লাভবান হতে পারে সেইটার একটা ব্যাপার আছে। ইরান হরমুজ প্রণালী বন্ধ করেছে বা একটি ইসরায়েলি জাহাজ জব্দ করেছে, আদৌ সেটা বন্ধ থাকবে কিনা সেটার উপরে ভবিষ্যৎটা নির্ভর করবে, কিংবা এই হামলার পরে ইরান রিট্যালিয়েট আবার করে কিনা সেটা নির্ভর করবে। কিন্তু কার্যত পক্ষে আমরা আমাদের মুসলমানদের ওপর যেই জেনোসাইড, হত্যা, গাজার যে প্যালেস্তানি ভাই বোন এবং আমার বাচ্চাদের যেভাবে নির্মম নিষ্ঠুরভাবে হত্যা করা হচ্ছে, সেই ব্যাপারে কিন্তু কোনো কার্যকর পদক্ষেপ নিতে পারছি না। প্যালেস্টাইনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার যে পদক্ষেপগুলো জাতিসংঘে উঠছে, সেটি বারবার আমেরিকার ভেটোর কারণে স্থগিত হয়ে যাচ্ছে। আমি মনে করি মুসলমান দেশ হিসেবে প্রত্যেকটি রাষ্ট্রের আজকে এই ব্যাপারে পদক্ষেপ নেওয়া উচিত। মুখে মধু অন্তরে বিষ একটি প্রবাদ আছে। আমাদের অবৈধ প্রধানমন্ত্রী তার এবং এই সরকারের মন্ত্রী পরিষদ তারা প্যালেস্টাইনিদের পক্ষে মায়া কান্না করেন, কিন্তু ঈদের দিন অত্যন্ত গোপনে ইসরায়েলের সাথে আমার কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। সেই ইসরায়েলের 2টি কার্গো বিমান বাংলাদেশে অবতরণ করেছে। আমরা এখন পর্যন্ত জানি না সেই বিমানে কি এসেছে, কি লোড আনলোড হয়েছে। এর আগে আমরা জানতাম ইসরায়েল থেকে স্পাইওয়্যার, পেগাসাস কেনা হয়েছে আমাদের বিরোধী দলের রাজনৈতিক নেতৃবৃন্দ, বিরোধী মতের লোকদের গতিবিধি নজরে আনার জন্য। আজকে সেখান থেকে কি ধরনের মারণাস্ত্র আমাদেরকে দমন করার জন্য আনা হয়েছে সেটা আমরা অন্ধকারই রয়ে গেছে। কূটনৈতিক সম্পর্কহীন ইসরায়েলের বিমান বাংলাদেশে নামলো কিভাবে, তার কোনো সদুত্তর আমরা আজ পর্যন্ত এই সরকার থেকে পাইনি। আমাদের মধ্যেই যে বিভক্তি, ভারতের অন্যতম মিত্র ইসরায়েল এবং ভারতের কৃতদাস সেবাদাস বাংলাদেশের এই সরকার, তাদের মধ্যে যে সম্পর্ক, কিন্তু দেখেন বাইরে যে তারা প্যালেস্টাইনের পক্ষে মায়া কান্না করছে। আমি মনে করি এই ব্যাপারে সকলকে একটা ইউনাইটেড এফোর্ট নিতে হবে ফর আ প্যালেস্টাইন নেশন, এবং ইসরায়েলকে রুখার জন্য একটি কার্যকর পদক্ষেপ যতক্ষণ পর্যন্ত আমরা না নিতে পারবো, মধ্যপ্রাচ্যের এই হানাহানি, মারামারি, কাটাকাটি বিরাজমান থাকবে। ওবায়দুল কাদের মহোদয় নেতানিয়াহুকে হিটলারের সঙ্গে তুলনা করেছেন, আপনি কি বলবেন? দেখেন, উনি অনেক কথা বলেন, ওনার ব্যাপারে কমেন্ট করে আমি আসলে আমাকে ওই লেভেলে নামিয়ে আনতে চাচ্ছি না। সিম্পল, ওবায়দুল কাদের সাহেব প্রতিনিয়ত প্রত্যেকটি মানুষের ব্যাপারেই কিছু না কিছু ওনার কমেন্টস থাকেন। উনি মানে এমন একটা ব্যাপার যে উনি ওয়ান অফ দ্য বেস্ট সাইকোলজিস্ট, তিনি মানুষকে রিড করতে পারেন। এবং হিটলারের সাথে তুলনা করেছেন। হিটলার জায়নিস্ট বা এই ইহুদিদের হত্যা করেছিলেন এবং একটি বিশ্বযুদ্ধের প্রথম হোতা যিনি হয়েছিলেন, তাকে আমরা একজন নির্মম নিষ্ঠুর শাসক হিসেবেই চিনি। সেই প্রেক্ষিতে যদি উনি ওবায়দুল কাদের নেতানিয়াহুকে হিটলার হিসেবে বলে থাকেন, বলতেই পারেন, কিন্তু আমি ওনার প্রধানমন্ত্রী সম্পর্কে একটি কথা একটু আগে বলেছি
বলেন একটা, করেন আরেকটা। হিটলারকে বললেন, নেতানিয়াহুকে বললেন হিটলার, আর তার দেশেরই বিমান আপনার বাংলাদেশে অবতরণ করলো ঈদের দিন, দুটি বিমান। এইটার উত্তরটা একটু দেন। হিটলারের সাথে আপনার সম্পর্ক কি? আপনি তো হিটলারের দোসর, তাহলে সেইটা আগে খোলাসা করেন। কাউকে হিটলার বলার আগে নিজে যে হিটলারের বন্ধু বা হিটলারের থেকে কি কি সুবিধা নিচ্ছেন সেটা দেশবাসীর কাছে পরিষ্কার করেন।